নমস্কার বন্ধুরা, গল্পের আসরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবার উপস্থিত হয়েছি সেই সময়ের পরবর্তী পর্ব নিয়ে। ভূকৈলাসের রাজবাড়িতে এক মহাপুরুষ এসেছেন। শহরের সকলের মুখে মুখে এখন শুধু সেই মহাপুরুষের কথা। কেউ বলল ইনি সত্যযুগের মানুষ, সেই যে শ্রীরামচন্দ্রের আমলে ধ্যানে বসেছিলেন, তারপর আর খেয়ালই করেননি যে কত হাজার বছর কেটে গেছে। কেউ বললে ইনি বাল্মীকি মুনির ছোট ভাই, এনারও সারা গায়ে উয়ের ঢিপি। কেউ বলল শুধু উয়ের ঢিপি নয়, তার উপর আবার বড় বড় বট ও অশ্বত্থ গাছও গজিয়ে গেছে। নবীন কুমার ঠিক করলো সেই মহাপুরুষকে দেখতে যাবে। বিবাহের পর নবীন কুমার অকস্মাৎ অনেকখানি বদলে গেছে। আর সে তার মায়ের নয়নের মণি আদরের দুলালটি নেই। সে সদ্য 13 বৎসর অতিক্রম করলেও এখন একজন বিবাহিত পুরুষ এবং সিংহবাড়ির কর্তা। বিধুশেখর বহুমূত্র রোগে কাবু হয়ে পড়েছেন। আগেকার মতন আর প্রতিদিন তিনি এই গৃহতে আসতে পারেন না। সম্প্রতি কিছুদিন তিনি একেবারেই শয্যাশায়ী। এদিকে গঙ্গানারায়ণও যে সেই মহাল পরিদর্শনে গেছে, তারপর 5.5 মাস হয়ে গেল, তার আর কোনো সংবাদ নেই। বিম্ববতী গঙ্গানারায়ণের জন্য খুবই উৎকণ্ঠিত। গঙ্গানারায়ণ তো কখনো এমন করে না, অন্তত লোক পাঠিয়ে সে তো একটা খবর দিতে পারত। বিম্ববতী বিধুশেখরকে বলেছিলেন গঙ্গানারায়ণের একটা খোঁজ নিতে, কিন্তু বিধুশেখর গা করেননি। তিনি বলেছিলেন বজরা তো এখনো ফেরেনি, তাহলে দেখো গে তোমার বড় পুত্র কোথায় না কোথায় হাওয়া খেয়ে বেড়াচ্ছে। বিম্ববতী এরপর দিবাকরকে ডেকে স্বয়ং হুকুম দিয়েছিলেন গঙ্গানারায়ণের সংবাদ আনার জন্য দ্রুতগামী ছিপে কোনো কর্মচারীকে প্রেরণ করতে। দিবাকর তৎক্ষণাৎ মাথা নেড়ে সম্মতি জানিয়েছিল, কিন্তু গঙ্গানারায়ণের খবর জানতে তো তার ভারী গরজ। গঙ্গানারায়ণ যতদিন দূরে দূরে থাকে ততদিনই তার পোয়া বাড়ো। তাছাড়া সে একটি বাংলা সংবাদপত্রে পাঠ করেছে যে ইব্রাহিমপুর পরগনায় নীলকর সাহেব ও স্থানীয় রায়তদের মধ্যে নাকি একটা হাঙ্গামা হয়ে গেছে। গঙ্গানারায়ণ সেই হাঙ্গামায় জড়িয়ে পড়লে তো আরোই মঙ্গল। সুতরাং গঙ্গানারায়ণ গেছে নদিয়ায়, আর তার সংবাদ আনার জন্য দিবাকর একজন পাইককে সত্বর পাঠিয়ে দিলে খুলনার দিকে। বিম্ববতী মাঝে মাঝে ডেকে প্রশ্ন করেন। দিবাকর নানা প্রকার ভুজুং ভাজুং দেয়। বিয়ে দিলে ছেলে পর হয়ে যায়। নবীন কুমার বিবাহের 6 মাসের মধ্যে বিম্ববতী অনুভব করলেন তার বুকের ধন ছোটকু আর তার বাধ্য নেই। নবীন কুমারের পত্নী কৃষ্ণভামিনীর বয়স মাত্র 8 বৎসর। এই বয়সী বধূরা সাধারণত পিত্রালয়ে থাকে, কিন্তু কৃষ্ণভামিনী তার খেলার পুতুল, তাকে সর্বক্ষণ নবীন কুমারের কাছে চায়। শুধু তাই নয়, এতকাল সে মায়ের পাশে শুয়ে মাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছে। এখন নবীন কুমার বিবাহিত পুরুষ। সে অবিকল কোনো বয়স্ক ব্যক্তিরই মতন নিজেই ব্যবস্থা করে পৃথক কক্ষে তার খেলার সঙ্গিনীকে নিয়ে রাত্রি যাপন করে। এখন প্রতি রাত্রে বিম্ববতীর বুক নিদারুণভাবে খালি খালি লাগে, তার ঘুম আসে না। নবীন কুমার অন্যান্য ব্যাপারেও স্বেচ্ছাচারী হয়ে উঠেছে। সে মায়ের অনুমতি না নিয়ে এখন বাড়ির বাইরে যায়। বিম্ববতী তাকে নিষেধ করতে গিয়ে বারবার হার মেনেছেন। নবীন কুমার মুখের উপর জানিয়ে দেয়, আমি তো আর দুধের বাছাটি নেই মা, যে কাবলিওয়ালা ঝোলায় পুড়ে নিয়ে যাবে আর গরম কড়ার উপর উল্টো করে ঝুলিয়ে রেখে নাক দিয়ে ফোঁটা ফোঁটা রক্ত বার করবে। নবীন কুমার এখন সর্ব ব্যাপারে তাল দিচ্ছে দিবাকর। মনে মনে সে মতলব এঁটে রেখেছে যে এই ছোট বাবুটিকে একবার খরচের হাত ধরিয়ে দিতে পারলেই হয়। অগাধ ধনসম্পত্তির মালিক এই বালক, একবার এই খরচ শুরু করলেই পারিষদরাই তো তার মোটা ভাগ পাবে। বাবু রামকমল সিংহ ছিলেন দিলদরিয়া মানুষ। তার আমলে দিবাকরের বিলক্ষণ 10 টাকা উপরি রোজগার হতো। তিনি অকালে গত হওয়ায় দিবাকরের বেশ অসুবিধা হয়েছে। বিধুশেখরের তীক্ষ্ণ নজর হিসেবপত্রের দিকে। আর গঙ্গানারায়ণ তো কলেজে পড়া ম্লেচ্ছ ভাবাপন্ন ছোড়া, তার সেরকম বুনিয়াদি উঁচু নজরই নেই যে 5 টাকার জায়গায় 50 টাকা ব্যয় করবে। আরে কলকাতা শহরে বাবু সমাজে 2 হাতে টাকা না ওড়ালে যে মান থাকে না, লোকে আড়ালে ছ্যাঁচা করে, সে জ্ঞানই হলো না গঙ্গানারায়ণের। দিবাকরের খুব আশা নবীন কুমারের মতি এদিকে ফেরানো যাবে।
গত মাসে নবীন কুমার নিজে গিয়ে হিন্দু কলেজে ভর্তি হয়ে এসেছে। বিম্ববতীর আপত্তিতে সে কর্ণপাত করেনি। এমনকি বিধুশেখরেরও আপত্তি জানাবার মতো আর কোনো যুক্তি নেই। হিন্দু কলেজে হীরা বুলবুল পর্ব সমাপ্ত হয়েছে। বিতাড়িত হয়েছে চন্দ্রনাথ। এখন আর বেশ্যাপুত্রের সংসর্গে থাকার কোনো প্রশ্ন নেই। হিন্দু কলেজ আবার আস্তে আস্তে ফিরে আসছে, আর প্রাক্তন ছাত্ররা আসছে, বড় ঘরের ছেলেরাও আসছে। ক্যাপ্টেন রিচার্ডসন সাহেবের নতুন কলেজে যতই রবরবা হোক, তবু হিন্দু কলেজ কতদিনের ঐতিহ্যপূর্ণ প্রতিষ্ঠান। বাপ কাকারা যেখানে পড়েছে, অনেক ছাত্র সেখানেই পড়তে চায়। কলেজ থেকে নবীন কুমার শুনে এসেছে মহাপুরুষের কাহিনী। ছাত্ররা সবাই বলা বলি করছিল এই কথা। ক্লাসে তো এইসব গল্পই হয়। পুনর্গঠিত হিন্দু কলেজে আগেকার সে শৃঙ্খলা আর নেই। কোনো কিছু একবার ভাঙলে ঠিক মতন জোড়া লাগানো শক্ত। আগে হিন্দু কলেজে ভর্তি হওয়াই ছিল একটা কঠিন ব্যাপার। বংশ পরিচয়, বৃত্ত এবং মেধার পরিচয় না নিয়ে কোনো ছাত্রকে গ্রহণ করা হতো না। হীরা বুলবুল পর্ব চুকে যাবার পর কলেজ কর্তৃপক্ষ ছাত্র সংখ্যা বৃদ্ধির জন্য তোষামোদ করে ছাত্রদের ডেকে এনেছেন। এই সুযোগে অনেক অগাবগা দুশ্শীল বালকও ঢুকে পড়েছে ছাত্র সেজে। পড়াশুনোর বদলে ক্লাসের মধ্যে এখন হই হট্টগোল হয় বেশি। এই পরিবেশটি নবীন কুমারের বেশ পছন্দ। অতি অল্প দিনে সে সর্দার গোছের হয়ে উঠেছে ক্লাসের মধ্যে। নানা প্রকার দুষ্টু আমোদে সে উস্কানি দেয়। শিক্ষক যখন ক্লাসে থাকে না, তখন কক্ষটি হয়ে ওঠে একটি হট্টমেলা। ছেলেরা কেউ শ্যামা পাখির মতন শীষ দেয়, কেউ পাওয়ার মতো বকম বকম করে, কেউ ঘোড়া সেজে চার পায়ে ছোটে, কেউ বেঞ্চের উপর দাঁড়িয়ে শিক্ষকদের অঙ্গভঙ্গি অনুকরণ করে দেখায়। আর নবীন কুমার এসব উপভোগ করে তীক্ষ্ণ স্বরে হাসে। এক এক দিন এক এক রকম হুজুগের গল্প শোনা যায়। যেমন একদিন জলখাবার ছুটির সময় কাশীপুর অঞ্চল নিবাসী এক ছোকরা বলল, জানিস কাল বৈকালে পাকপাড়ার লালাবাবুদের বাড়িতে কি হয়েছে? একদল মাতাল ওরা লালা রাজাদের বাড়িতে এসে হামলে পড়ে 4-5 জন দারোয়ানকে বর্ষায় বিঁধে গিয়েছে। অমনি অন্য ছাত্ররা রই রই করে উঠল। একজন কিছু বলল, অন্য কেউ তার প্রতিবাদ করবে। একজন বলল, পাকপাড়ার কি হয়েছে তা তুই জানলি কি করে রে? কাশীপুরের ছাত্র বলল, আমি সন্ধেবেলা ওই পথ দিয়ে যাচ্ছিলুম, নিজের চোখে দেখেছি। আরেকজন বলল, পাকপাড়ায় মাতাল গোড়া আসবে কোথা থেকে? কাল সন্ধেবেলা চরস খেয়েছিলি নিশ্চয়। অন্য একজন কাশীপুরের সমর্থনে বলল, কেন? দমদমা থেকে ময়দানের কেল্লায় তো গোড়ারা হরদমই যাতায়াত করছে, আর তারা তো সর্বক্ষণই মাতাল হয়ে থাকে। অন্য কয়েকজন একসঙ্গে কিছু বলতে যাচ্ছিল। নবীন কুমার তাদের থামিয়ে দিয়ে বললে, আরে দাঁড়া না, তারপর কি হলো শুনি, রাজারা কি করলেন? কাশীপুরি বলল, রাজারা ভয় পেয়ে হাসন হোসেন বলতে বলতে বুক চাপড়ে দৌড়ে পুরনো এক পাতকোর মধ্যে সেদিয়ে প্রাণ রক্ষা করলেন। নবীন কুমার বলল, রাজারা পাতকোর মধ্যে সেদুলো কি করে? গিরগিটি নাকি? অমনি হাসির গড়রা পড়ে গেল। আরেকটি ছাত্র বলল, আরে তা নয়, তা নয়, আসল কথাটা আমি জানি, আমার বড়দার কাছে শুনেছি। রাজাদের বাড়ির সামনে গাছে একটা কাক বসছিল। এক সাহেব শিকারী বন্দুকের তাক ঠিক আছে কিনা দেখবার জন্য সেই কাকটাকে যেই মারল, অমনি রাজাদের দারোয়ান তেড়ে তাকে মারতে গেল। তাকে থামিয়ে দিয়ে আরেকজন বলল, দেখ যত সব বাজে কথা, আমাদের পাশের বাড়ির কথা আমি জানি না, তোরা জানিস? নবীন কুমার সেই ছেলেটিকে জিজ্ঞেস করল, তুই লালা রাজাদের বাড়ির পাশে থাকিস? আগে তো কখনো শুনিনি। সেই ছেলেটি বলল, আলবাত আমাদের পাশের বাড়ি। রাজাদের বাড়ির পেছনে যে বড় পগারটা রয়েছে জানো, তার পাশে যে পচা পুকুর, সেখানে আমাদের বাড়ির খিড়কি। তাহলে? নবীন কুমার বলল, তাহলে তো পাশাপাশি বটে, তুই তাহলে বল। সে বলল, রাজাদের এক আমলার মুখখানি ঠিক বানরের মতো, দেখলেই ভেঙচি কাটতে ইচ্ছে করে। আমরা কতবার তাকে দেখে ভেঙচি কেটে পালিয়েছি। কালকে হয়েছে কি, একজন সাহেব ওই আমলার ভাইকে দেখে ভেঙচেছিল। তাতে আমলার ভাইও ভ্যাংচায়াতে চেয়ে বলে, তুইও তো একটা লালমুখো বানর রে। ব্যাস, অমনি সাহেব গেল খেপে। আরও সাহেবরা দলবল মিলে এসে রাজবাড়ির উপর গুলি চালালে। ছেলেরা হেসে ওর গায়ে গড়িয়ে পড়ে। ফুর্তির চোটে কেউ একজন গল্পকারককে চ্যাংদোলা করে তুলে ফেলল।
আরও কেউ কেউ এই ঘটনায় অন্য ভাষ্য দিতে যাচ্ছিল। এমন সময় ঢং ঢং করে 2টোর ঘণ্টা বেজে গেল, আর মাস্টারমশাইও তামাক খাবার ঘর থেকে চলে এলেন ক্লাসরুমে। তখনকার মতো গোলমাল চাপা পড়ল। পরদিন কিন্তু দেখা গেল ঘটনাটা একেবারে অমূলক নয়। একটা কিছু ঘটেছে পাকপাড়ার রাজবাড়িতে। একটি বাংলা সংবাদপত্রে লিখল, একদল গোড়া বাজনা বাজিয়ে যাইতেছিল। দলের মধ্যে একজন জলের তৃষ্ণা পাইল। রাজাদের বাড়িতে যেমন জল খাইতে যাইবে, জমাদার গলা ধাক্কা মারিয়া বাহির করিয়া দেয়। তাহাতে সঙ্গের কর্নেল গুলি করিতে হুকুম দেন। কিন্তু ক্লাসের ছেলেরা কেউ খবরের কাগজের বিবরণ সত্য বলে মানতে রাজি নয়। পরদিন তারা আরও অনেকে এক একটা করে গল্প বানিয়ে এনেছে। কেউ বলল লোক মারা গেছে 10 জন, কেউ বলল 50, কেউ বলল দৌড়ে পালাতে গিয়ে বড় রাজার ঠ্যাং ভেঙে গেছে, কেউ বলল ছোট রাজা মুক্তকচ্ছ হয়ে এমন দৌড়েছিলেন যে গঙ্গার ধারে পৌঁছেও থামতে ভুলে গিয়ে একেবারে ঝাঁপিয়ে পড়েছেন জলে। এদিকে তিনি আবার সাঁতার জানেন না। সেদিন জলখাবার ছুটির সময় নবীন কুমার পালিয়েছিল কলেজ থেকে। তার কৌতূহল অপরিসীম। সে আসল ঘটনাটা জানতে চায়। কলেজের গেটের কাছে তার জুড়ি গাড়ি সর্বক্ষণ অপেক্ষা করে। তাতে বসে থাকে দুলাল। নবীন কুমার গাড়ি হাঁকাতে বলল পাকপাড়ার দিকে। এই বয়সে নবীন কুমার বংশমর্যাদা সম্পর্কে অতিশয় সচেতন। অনিমন্ত্রিত অবস্থায় কোনো বড় বাড়ির মানুষের গৃহে যাওয়া যায় না। সে পাকপাড়ার রাজাদের বাড়ির সামনে এসে গাড়িতে বসে তাকিয়ে দেখিল দেউড়ির দিকে। সেখানে অস্বাভাবিকতার কোনো চিহ্নই নেই। উর্দি পরা দারোয়ানরা দাঁড়িয়ে আছে বর্শা হাতে, লোকজন যাতায়াত করছে। এমনকি রাজাদের একজনকেও যেন দেখা গেল বাড়িতে বসে গড়গড়া টানছে। নবীন কুমার দুলালকে পাঠিয়ে বলল, যা গিয়ে জেনে আয় তো সঠিক কী হয়েছে। দুলাল দেউড়ির কাছে গিয়ে কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করে ফিরে এলো। একটা কিছু ঘটেছে ঠিকই, তবে অতি সামান্য ব্যাপার। একজন নতুন গোছের ফিরিঙ্গি শিকারি এদিকে এসে ঘোরাঘুরি করছিল 2 দিন আগে। পাকপাড়ার দিকে প্রচুর শেয়াল, এমনকি দিনের বেলার দিকেও দেখা যায় শেয়ালদের ঘোরাঘুরি করতে। ফিরিঙ্গিরা অযথা শেয়াল মারতে ভালোবাসে। এক শেয়ালকে তাড়া করছিল সেই শিকারি। তারপর সেই শিয়ালটি নাকি রাজবাড়ির বাগানের মধ্যে ঢুকে পড়ে। শিকারিটিও যেই বাগানে ঢুকতে যাবে তখন তাকে বাধা দেয় এক দারোয়ান। কিন্তু শিকারের ঝোঁক একবার মাথায় চাপলে তখন আর সাদা চামড়াদের কোনো জ্ঞান থাকে না। তর্কাতর্কি সুযোগে শেয়ালটা পালিয়ে যাচ্ছে ভেবে শিকারিটি তখন একজন দারোয়ানকে গুলি করে মেরে দেয়। তারপর রাজারা বেরিয়ে এসে শিকারির কাছে ক্ষমা চান এবং শিকারিটিও মাথা ঠান্ডা হলে বলে যে লোকটিকে মেরে ফেলবার ইচ্ছে তার ছিল না। হঠাৎ হাত ফসকে গুলি বেরিয়ে যায়। সাহেবের হাত ফসকে গুলি বেরিয়েছে তবে তো কোনো কথাই নেই। আসলে দারোয়ানটির আয়ু ফুরিয়ে গিয়েছিল বলেই না সে পঞ্চত্ব লাভ করেছে। ব্যাস, সেখানেই চুকে গেছে সব কিছু। রাজারা নিহত দারোয়ানের পরিবারকে 200 টাকা দান করেছেন। দুলালের মুখে সব বিবরণ শুনে নবীন কুমার বক্রভাবে হাসল। ভূকৈলাসে রাজবাড়িতে মহাপুরুষের আগমন ব্যাপারটাও নবীন কুমার নিজের চোখে যাচাই করে দেখতে চায়। সেদিন স্কুল থেকে বাড়ি ফিরে খাবার দাবার খেয়ে নবীন কুমার দুলালকে ডেকে বলল, আবার গাড়ি জুততে বল, চল ভূকৈলাস থেকে ঘুরে আসি। এখানেও প্রথমে গাড়ি থেকে না নেমে নবীন কুমার দুলালকে পাঠালো। দুলাল ঘুরে দেখে এসে বলল, হ্যাঁ সত্যি একজন জটাজুটধারী লোক রাজবাড়ির ঠাকুর দালানে বসে আছে বটে। তাকে ঘিরে দারুণ ভিড়। নবীন কুমার বলল, তেনাকে দেখতে কেমন? দুলাল প্রথমে বলল, দেখলে ভয় করে, তারপরে আবার বলল ভক্তিও হয়। আমি পেন নাম করেছি দূর থেকে। নবীন কুমার ধমকে বললে, তোর ভয় করে না ভক্তি হয় সে কথা কে জানতে চাইছে? বলছি যে লোকটার চেহারা কেমন? দুলাল বলল, ইয়া মোটা, সারা গায়ে মাটি লেপা, তার উপর ঘাস ঘাস মতন দেখলুম বটে, কিন্তু বট অসত্য গাছ দেখিনি। মাথায় 2টো অজগর সাপের মতন জটা বুকের উপর পড়ে আছে, চোখ বোজা। এমন মানুষকে স্বচক্ষে না দেখলে চলে না। এত লোকের ভিড় যখন, তখন এর মধ্যে মিশে গেলে কেউ তাকে চিনবে না। কৌতূহল সামলাতে না পেরে নবীন কুমার নেমে পড়ল গাড়ি থেকে। বয়সের তুলনায়
নবীন কুমারের শরীরটি ছোটোখাটো রোগা পাতলা, কিন্তু কুচনো ধুতি, হলুদ রঙের রেশমি বেনিয়ান ও কাঁধে চীনা সিল্কের চাদর ও পায়ে চকচকে পালিশ করা কালো পাম শু এবং তার মুখের গাম্ভীর্য ও ধীর পদক্ষেপ দেখে কোনো রাশভারী ব্যক্তি বলে ভ্রম হয় এবং তার দৃষ্টি দুটি অত্যুজ্জ্বল। দর্শনার্থীদের মধ্যে পুরুষের চেয়ে নারীর সংখ্যায় বেশি। অবিদ্যা, ঘুষকি ও গেরস্থ মেয়েদের ভিড় ঠেলে নবীন কুমার গিয়ে দাঁড়ালো একেবারে সামনে। মহাপুরুষের মূর্তি দেখলে সত্যি প্রথমটায় বুক কেঁপে ওঠে। মনে হয় মানুষ না, যেন ছোটোখাটো একটি পাহাড়। চারপাশের লোক গুঞ্জন করে নানা কথা বলছে। 10 দিন ধরে উনি এখানে আছেন, এর মধ্যে একবারও ওঠেননি, মলমূত্র ত্যাগ করেননি, কিছু খাননি, এমনকি চোখও খোলেননি। রাজবাড়ির লোকেরা ওকে পরীক্ষা করবার জন্য প্রথমে 2-1 দিন কানের কাছে ঢাক ঢোল বাজিয়েছেন, তবু কোনো সাড়া দেখা যায়নি ওর শরীরে। এখন আর সে চেষ্টা কেউ করে না। উনি নাকি চোখ খুললেই সবাই ভস্ম হয়ে যাবে। সবাই ওর পায়ের কাছে ঢিপ ঢিপ করে প্রণাম করছে আর ছুঁড়ে দিচ্ছে পয়সা। বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যায় না ভিড়ের চাপে। নবীন কুমার আর দুলালচন্দ্র আস্তে আস্তে সরে এলো সেখান থেকে। এর মধ্যে আরও অনেক খবর শোনা গেল। মহাপুরুষের গায়ের যে মাটির প্রলেপ তা কেমন ভেজা ভেজা। 10 দিন ধরে মাটি ওরকম ভেজা ভেজাই রয়েছে। গঙ্গার ধারে উনি মাটি ফুঁড়ে উঠেছেন, সেই জন্য ওর গায়ে ভিজে গঙ্গা মাটি। ফেরার পথে নবীন কুমারের ওষ্ঠে মৃদু হাস্য লেগে রইল। মহাপুরুষকে দেখে সে বেশ মজা পেয়েছে। বাড়ি ফিরে সে কৃষ্ণভামিনীকে মহাপুরুষ দর্শনের অভিজ্ঞতা শোনাবার জন্য তাকে খুঁজতে গিয়ে দেখল কৃষ্ণভামিনী বসে আছে তার মায়ের কক্ষে। সেখানে তার জ্যাঠাইমা হেমাঙ্গিনী ও আরও কয়েকজন স্ত্রীলোক বসে গল্প করছিলেন। সবাই নবীন কুমারকে দেখে নিজেদের কথা থামিয়ে বলল, আয় এখানে এসে বস, কি দেখলি, কেমন দেখলি? নবীন কুমার মহাপুরুষের চেহারার বর্ণনা দিয়ে বলল, এমন কথা কখনো শুনেছ যে 10 দিন ধরে চোখ খোলে না, পেচ্ছাপ বাহ্যি যায় না? মহিলারা চোখ কপালে তুলে বলল, ও মা, তাই নাকি? ইনি তো তাহলে খুব বড় মহাপুরুষ রে, 10 দিন চোখ খোলে না? হেমাঙ্গিনী বললেন, 10 দিন কি গো, শহরের লোকে তো দেখেছে মোটে 10 দিন। মাটির নিচে কতদিন চোখ বুজে আছেন তা কে জানে, ওনারা সব পারেন। নবীন কুমার বলল, দিনের পর দিন না খেলে মানুষ বাঁচে? বিম্ববতী বলল, পুণ্যাত্মাদের খাওয়া লাগে না, ওরা তো আর সাধারণ মানুষ নয়। নবীন কুমার বলল, আমার কি ইচ্ছে হচ্ছিল জানো মা, ওর কানের পাশে তো অনেক ঢাকঢোল বাজানো হয়েছিল, একবার ওনার নাকের কাছে একটু নস্যি দিয়ে দেখলে কেমন হতো। মহিলারা সমস্বরে বলে উঠল, ছি ছি ছি, ও কথা বলতে নেই ছোটকু, অমন কথা শুনলেও পাপ। মহাপুরুষদের কখনো পরীক্ষা করে দেখতে নেই। হেমাঙ্গিনী বললেন, আমার বাপের বাড়িতে আমার সম্পর্কে এক পিসেমশাই একবার অমনি একজন মহাপুরুষ দেখেছিলেন। আমার পিসেমশাই নৌকায় কাশি যাচ্ছিলেন, গঙ্গার ধারে জঙ্গলের মধ্যে দেখলেন একজন ওরকম মহাপুরুষ ধ্যানে অচৈতন্য হয়ে বসে আছেন। মাঝিরা তাদেরকে বললেন, বাবু, এ জঙ্গলে বড় বাঘ, এ সাধুরতে আজই বাঘে খেয়ে ফেলবে। মাঝিরা ধরাধরি করে মহাপুরুষকে নৌকায় তুলে আনলো। তিনি নৌকায় বসে রইলেন পাথরের মূর্তির মতন। তখনকার দিনে ছাপঘাটির মোহনায় জল থাকতো না বলে কাশির যাত্রীরা বাঁধা বনের ভেতর দিয়ে যাওয়া আসা করতেন। একদিন আমাদের সেই পিসেমশায়ের নৌকো বাঁধা বনের মধ্যে দিয়ে মাঝিরা গন টেনে নিয়ে এসেছে। মাঝি আর অন্য লোকেরা হঠাৎ দেখলো কি জালের ধারে ঠিক ওই রকম একজন মহাপুরুষ দাঁড়িয়ে আছেন। দুজনের চেহারা ঠিক একরকম। এদিকে এ মহাপুরুষ তো নৌকায় গলুয়ে তেমনি একইভাবে ধ্যানে বসেছিলেন। ড্যাঙার মহাপুরুষকে যেই মাঝিরা দেখল অমনি অমনি চোখ মেলে চাইলেন। এরই মধ্যে ড্যাঙার মহাপুরুষ হাসতে হাসতে নৌকোর ওপরে এসে নৌকোর মহাপুরুষকে হাত ধরে তুলে দাঁড় করালেন। তারপর দুজনায় তেমনি হাসতে হাসতে জলের উপর দিয়ে হেঁটে চলে গেলেন। আর তেনাদের দেখতে পাওয়া গেল না। অন্য নারীরা বলে, বলো কি গো দিদি, এ যে মহা আশ্চর্যের কথা।
হেমাঙ্গী বলল, এই দেখো না, তোমাদের বললুম তো। অমনি আমার রোমাঞ্চ হচ্ছে, গা কাঁপছে। এনারা সব সেকালের মুনি ঋষি, কেউ 10,000, কেউ 20,000 বছর ধরে তপস্যি করেছেন। এরা মনে করলে সব করতে পারেন। অন্য আরেকজন স্ত্রীলোক বললেন, আমিও এরকম একজনের কথা শুনেছিলাম। একবার ঝিলিপুরীর দত্তরা সদর বন আবাদ করতে করতে 30 হাত মাটির ভেতরে এক মহাপুরুষকে দেখেছিলেন। তার শরীর শুকিয়ে চেলাকাঠ হয়ে গেছে, আর গা থেকে বেরিয়েছে বড় বড় শেকড়। দত্তরা অনেক করে সেই মহাপুরুষকে নিয়ে এলো ঝিলিপুরে। সেখানে তিনি 1 মাস থাকলেন। তারপর হঠাৎ একদিন অদৃশ্য হয়ে গেলেন। বিম্ববতী বললেন, এরা যখন ইচ্ছে করেন দেখা দেন, আবার যখন ইচ্ছে করেন সংসার ছেড়ে চলে যান। হেমাঙ্গিনী বললেন, ভূকৈলাসের রাজাদের কত ভাগ্য, তাদের বাড়িতে ইনি দেখা দিয়েছেন। কবে আবার চলে যাবেন কি ঠিক আছে? হ্যাঁ লা, আমরা একবার দেখতে যাই না? নবীন কুমার বলল, জ্যাঠাইমা, তোমরা সেখানে যেতে পারবে না, বড্ড পাঁচপেচি ধরনের লোকের ভিড় সেখানে। পরদিন বিম্ববতী বাড়ির একজন ভৃত্যকে পাঠিয়ে মহাপুরুষের পায়ের ধুলো আনালেন খানিকটা। তা দুটো মাদুলিতে ভরে একটা বেঁধে দিলেন নবীন কুমারের বাহুতে, আরেকটি রেখে দিলেন গঙ্গানারায়ণের জন্য। মহাপুরুষদের পুতো রজ অঙ্গে রাখলে সন্তানদের সব বিপদ কেটে যাবে। মায়ের অনুরোধ একেবারে ফেলতে পারল না নবীন কুমার। তবে সেই জয়ঢাকের মতন মাদুলিটা প্রায় সে খুলে নিয়ে লোফালুফি খেলা করে, মায়ের সামনে আবার ঠিকঠাক করে নেয়। মহাপুরুষের নানা রকম অলৌকিক গুণাবলীর কথা কয়েকদিন ধরে খুব বাজার সরগরম করে রেখে আস্তে আস্তে স্তিমিত হয়ে গেল। তারপর একদিন স্কুলের টিফিনে নবীন কুমার গোলদিঘিতে তার বন্ধুদের সঙ্গে ফড়িং ধরে খেলা করছে। এমন সময় ওদের ক্লাসের পণ্ডিত মশাই এলেন মাঠের মধ্যে। এই পণ্ডিত মশাই একসময় এক বড় বামুনের বাড়িতে রাঁধুনি বামুন ছিলেন। এখন এডুকেশন কাউন্সিলে সুপারিশের জোরে পণ্ডিত হয়েছেন। ইনি পান খেতে খুব ভালোবাসে, তাই এর হাতে যাতে কানমোলা খেতে না হয়, তাই ছেলেরা একে দেখামাত্র পান কিনে দেয়। সবাই হুড়মুড়িয়ে দৌড়ে গিয়ে পান কিনে আনলো। খুশি হয়ে পণ্ডিত বললেন, ওরে নবীন, ভূকৈলাসের সেই মহাপুরুষের কথা শুনেছিস? সে এক কাণ্ড হয়েছে। কি হয়েছে, কি হয়েছে বলে সবাই পণ্ডিতকে ছেঁকে ধরল। তিনি বললেন, মহাপুরুষের নানা রকম কেরামতির কথা শুনে এক সাহেব গিয়েছিলেন তেনাকে পরীক্ষা করতে। বাবা, সাহেবদের কাছে অত জারি জুরি খাটে না। ভূকৈলাসের রাজারা নাকি মহাপুরুষের গায়ে গুল পুড়িয়ে ছ্যাঁকা দিয়েছিলেন, জলে ডুবিয়ে রেখেছিলেন, তাতেও কিছু হয়নি। কিন্তু সাহেব সেই মহাপুরুষের নাকের কাছে কি একটা আরক যেই একটু ধরলেন, অমনি মহাপুরুষ 7 বার হ্যাঁচ্চ হ্যাঁচ্চ করে উঠল, আর চোখ মেলে সাহেব দেখে কেঁদে বলল, ওরে বাবা, গারদে দিওনি, গারদে দিওনি। নবীন কুমার আনন্দে ফেটে পড়ে লাফাতে লাফাতে বলল, নস্যি নস্যি, আমি আগেই জানতুম। পণ্ডিত মশাই বললেন, ভূকৈলাসের রাজারা তো ক্ষেপে আগুন। এতদিন কত মানিগুণী লোক ওই বুজরুকটার পায়ের ধুলো নিয়েছে, তাই রাজারা এখন ওই বেটাকে দিয়ে নিজেদের পা টেপাচ্ছেন। নবীন কুমার হেসে গড়াগড়ি দিল মাটিতে, তারপর হাতের মাদুলিটা সে ছুঁড়ে ফেলে দিল জলে। কৌতুক ও কৌতূহলের জন্য নবীন কুমার প্রায়ই এরকম নানা রকম অভিযানে বেরোয়। ইতিমধ্যেই তার একটি নিজস্ব মতামত তৈরি হয়েছে। সে আর অন্য কারোর কথা যাচাই না করে মেনে নেয় না। ক্লাসের মধ্যে নবীন কুমারের দুরন্তপনা দিন দিনই বৃদ্ধি পেতে লাগলো। পড়াশোনায় একেবারেই মন নেই। প্রত্যেকটি শিক্ষক তাকে নিয়ে ব্যতিব্যস্ত। অথচ সবাই জানে এ ছেলে একটু মন দিয়ে পড়লে সবার সেরা হতে পারত। এমন স্মৃতিশক্তি খুব কম ছাত্রেরই দেখা যায়, কিন্তু সে পড়বে না। একদিন একজন শিক্ষক মন দিয়ে পড়াচ্ছেন, সারা ক্লাস স্তব্ধ। এমন সময় হঠাৎ নবীন কুমার দুম করে তার এক সহপাঠীর পিঠে
এক কিল বসিয়ে দিয়ে সম্পূর্ণ বিনা কারণে হাসতে লাগলো। ছেলেটি আর্তনাদ করে তখনই উঠে দাঁড়িয়ে নালিশ জ্বালানো শিক্ষকের কাছে। শিক্ষক মহাশয় আর ধৈর্য রাখতে পারলেন না, তাতে দাঁত চেপে বললেন, স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ, ইউ স্ট্যান্ড আপ অন দ্য বেঞ্চ। নবীন কুমার হাসতে হাসতে বেঞ্চের উপর উঠে দাঁড়ালো। শিক্ষক বললেন, কান ধরো, সর্বক্ষণ কান ধরে দাঁড়িয়ে থাকবে। নবীন কুমার জিজ্ঞেস করলো, কার কান ধরবো স্যার? সারা ক্লাস ফেটে পড়ল হাসিতে। শিক্ষক মহাশয় ডায়াস থেকে নেমে এগিয়ে এলেন নবীন কুমারের কাছে। ব্যথাময় কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুমি কেন এমন করো বলো তো? কেন ওকে মারলে? নবীন কুমার সগর্বে উত্তর দিল, মহাশয়, আমি সিংহ সন্তান, জাত স্বভাব তো ছাড়তে পারি না। বন্ধুরা, আজ এই অবধি। পরবর্তী পর্ব নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হব। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে লাইক শেয়ার করবেন, আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।